হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স নিয়ে আমাদের ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস, এটা হচ্ছে ক্লাস 10, যেখানে আমরা 2013 সালের বাকি যে কোশ্চেন্সগুলো ছিল সেই কোশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 1, 2 এবং 3, যেখানে 2005, 6 এবং 2008 সালের ডাব্লিউবিএসআই প্রিলিমিনারি যে কোশ্চেন্স আছে সেগুলো আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। 2013 প্রিভিয়াস ভিডিওতে তোমরা কিছু পেয়ে গেছো, এবং আজকে তোমাদের 2013 বাকি যে সমস্ত কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে নেব। এর পরবর্তীতে তোমাদের 2018 এবং তার থেকে একদম 2019-এর ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল প্রিলিমিনারি পর্যন্ত যত কোশ্চেন্স রয়েছে বা পরীক্ষা হয়েছে সেই কোশ্চেনের সমস্ত অঙ্কগুলি তোমাদের কমপ্লিট করে দেওয়া হবে। তো এই ক্লাসটি তোমরা রেগুলারলি করবে। তো এই সমস্ত ভিডিও সম্পর্কে বা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ এর জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি ফেসবুক পেজ এবং জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবে, যেখানে ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ প্রোভাইড করে দেওয়া থাকে। আজকের প্রথম অঙ্ক দেখো কি রয়েছে। 5টি ধনাত্মক সংখ্যা গড়, 5টি ধনাত্মক সংখ্যার গড় 213, প্রথম দুটি সংখ্যার গড় 233.5 এবং শেষ দুটি সংখ্যার গড় 271, তাহলে তৃতীয় সংখ্যাটি কত? তো এটা খুব সোজা একটি অঙ্ক, যেখানে কি বলে দেওয়া আছে, 5টা সংখ্যা দেওয়া আছে, যার প্রথম দুটোর টোটাল গড় দেওয়া আছে। তাহলে প্রথমে আমি 5টা সংখ্যার টোটাল বার করে নেবো। 5টি সংখ্যার মোট কত হচ্ছে সেটা কত পাবো আমি, 5 × 213, মানে হচ্ছে 1065। এটা আমি পেয়ে গেলাম। এবার কি আছে, প্রথম দুটির গড় দেওয়া আছে, তাহলে প্রথম দুটির টোটাল আমি পেয়ে যাব। প্রথম দুটির যোগফল, গড় দিয়ে 2কে গুণ করে দিলেই পেয়ে যাচ্ছি আমি, সেটা পেয়ে যাবো 233.5 × 2, মানে হচ্ছে 467। আর যেটা রয়েছে লাস্ট দুটি বা শেষ দুটির যোগফল, সেটা কত রয়েছে, 271। গড় দেওয়া আছে, মানে 271 × 2, মানে হচ্ছে 542। তাহলে মোট হচ্ছে সংখ্যা 5টার যোগফল 1065, প্রথম দুটির যোগফল 467, লাস্ট দুটির যোগফল 542। তাহলে তৃতীয় নাম্বার সংখ্যাটি কত হবে, তাহলে থার্ড নাম্বারটি কত হবে, 1065 বিয়োগ 467 প্লাস 542, যোগ করে দাও, কত হবে, 1065 থেকে কত বাদ যাবে, 1009। এটা বাদ, 1009। তাহলে 1065 থেকে 1009 বাদ দিয়ে গেলে পেয়ে যাচ্ছি আমরা 56, তাই তো? হ্যাঁ, তাহলে পেয়ে গেলাম কি, অপশন বি, যে যদি 5টি ধনাত্মক সংখ্যার গড় 213 হয়ে থাকে এবং প্রথম দুটি সংখ্যার গড় 233 হয়ে থাকে এবং শেষ দুটি সংখ্যার গড় 271 হয়ে থাকে, তাহলে তৃতীয় সংখ্যাটি হচ্ছে 56 বা 56। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে। কোন সংখ্যা দ্বারা 324/121-এর বর্গমূলকে গুণ করলে 3 হবে? অর্থাৎ কি বলেছে, 324/121-এর বর্গমূলকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 3 হবে। মানে এই বর্গমূলকে যদি কি দেওয়া আছে এখানে, 324/121, এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে 3 পাবো। মানে সেটা যদি আমাকে বার করতে হয়, তাহলে এটা মান হবে কি, 3 ভাজিত এটা। এর বর্গমূলটা কত হবে, 324-এর বর্গমূল হচ্ছে 18 আর 121-এর হচ্ছে 11, তাহলে 3 × 11/18, এটা কেটে যাবে, 3 × 6 = 18, মানে পেয়ে গেলাম 11/6। তাহলে 324/121-কে 11/6 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে গুণফল 3 পাবো। 324/121-এর বর্গমূলকে আমরা যদি 11/6 দিয়ে গুণ করি, তাহলে গুণফল 3 পাবো। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে। এটাও একটা খুব সোজা, আমাদের যেটা কি অংশীদারি কারবার, যে রাম, শ্যাম এবং কমল একত্রে একটি অংশীদারি ব্যবসা শুরু করলো। তাদের মূলধনের অনুপাত 3:4:7। যদি তাদের বার্ষিক লাভ 21,000 টাকা হয়, তাহলে কমলের লভ্যাংশ কত ছিল বা লাভের অংশ কত ছিল? খুব সিম্পল, কোনো রকম জটিলতা নেই এখানে, একদম সরল অঙ্ক। তাহলে কি হচ্ছে, আমাদের কমলের আনুপাতিক ভাগহার কত, কমলের আনুপাতিক ভাগহার, এগুলো তোমাদের করার সময় লেখার কোনো প্রয়োজনই নেই। কত পাবো আমি, 3:4:7, মানে 3 আর 4 7, 7 আর 7 14, মানে হচ্ছে 7/14। এটা হচ্ছে কমলের আনুপাতিক ভাগহার ইন্টু মোট লাভ।
তাহলে আমরা কমল কত টাকা লাভ পেয়েছে সেটা পেয়ে যাব 21,000। তার 7কে 2 দিয়ে 2কে 21,000 দিয়ে কাটলে 10,500 পেয়ে গেলাম। তাহলে কি পেলাম? কমল কত টাকা পাবে? 10,500 টাকা পাবে। অপশন বি হচ্ছে এটির সঠিক। সবগুলোর বি উত্তর আসছে মনে হচ্ছে। নেক্সট অঙ্ক দেখো, এটা একটু কনফিউজিং অঙ্ক, মানে একটু জটিল। কয়েকজন বন্ধু ঠিক করে পিকনিক করবে এবং খাবার জন্য 96 টাকা খরচ করবে, মানে মোট খরচা হয় 96 টাকা। তাদের 4 জন অনুপস্থিত ছিল, ফলে বাকিদের প্রত্যেককে 4 টাকা করে বেশি খরচ করতে হয়। ওকে, তাহলে কতজন পিকনিকে উপস্থিত ছিল? দেখো, তাহলে যত টাকা খরচ হয়ে থাকুক না কেন, তার থেকে প্রত্যেকে বেশি 4 টাকা করে খরচা করতে হচ্ছে 4 জনের অনুপস্থিতির জন্য। তাহলে 4 জনের অনুপস্থিতিতে প্রত্যেকে 4 টাকা করে বেশি দিতে হচ্ছে। তাহলে 4 জন অনুপস্থিতি ছিল, এখানে কি আছে দেখো 96, মানে 4 জন অনুপস্থিতি থাকার কারণে প্রত্যেককে 4 টাকা করে বেশি দিতে হচ্ছে। এটা আমি এখানে সিম্পলি একটা মেথড বলি, দেখো সেখানে কি করবে, 96কে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করো, যেমন ভাবে আমরা করি। 2 48, 2 24, 12, 6, 3। ওকে, তাহলে আমি এখান থেকে কি পেলাম? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 2 গুণিত 3। এবার এখানে কি বলেছে দেখো, 4 জন যদি অনুপস্থিত হচ্ছে, যে কারণে প্রত্যেকে 4 টাকা করে বেশি লাগবে। তাহলে তোমাকে এখানে যে 4 টাকা করে যেহেতু বেশি লাগছে, বা 4 জন অনুপস্থিত থাকছে, সেই জন্য এখানে যে উৎপাদকটা বেরিয়েছে তোমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে, যে উৎপাদকগুলো আমরা পেয়েছি এখানে গুণনীয়ক, সেগুলোকে আমরা দুটো এমন ভাগে ভাগ করবো যাতে তাদের গুণ করলে তো 96 হবেই, তার সাথে তাদের ডিফারেন্সটা যেন 4 হয়ে থাকে। তাহলে দেখো, আমরা যদি এখানে থেকে নিয়ে নিই, 3 দুয়ে গুণ করলে, বা 3টে 2 গুণ করলে কত? 2 দিয়ে 4 2 8, আর এখানে 2 2 4 3 12। 8 আর 12কে যদি আমরা গুণ করি তাহলে আমরা 96 পেয়ে যাবো। আবার 8 আর 12-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত? 4, তাই তো? তাহলে দেখো, এবার প্রথমে ছিল দেখো 12 জন, মানে বেশি যেটা ছিল সেটা হচ্ছে প্রথম ধরেছিলাম আমরা, বা প্রথমে ছিল 12 জন, তাহলে তাদের প্রত্যেকের খরচ হচ্ছে কত করে? 8 টাকা করে। এবার 4 জন অনুপস্থিত, মানে হয়ে গেল কতজন? 8 জন। তাহলে 8 জনের এবার কত টাকা করে খরচ হবে? 8 12 টাকা করে। তাহলে কত টাকা করে বেশি খরচা হলো? 8 ছিল 12 হয়ে গেল, মানে 4 টাকা করে বেশি। সেটাই আমার এখানে বলে দিয়েছে। বোঝা গেল কি করে করবো এটা? তাহলে এখানে উত্তর কি চেয়েছে আমার, যে কতজন পিকনিকে উপস্থিত ছিল। তাহলে উপস্থিত কতজন ছিল? 8 জন। যদি বলতো যে পিকনিক করবে ঠিক কতজন করেছিল, তাহলে হতো 12 জন। ক্লিয়ার হয়েছে তো? তোমরা আমরা কি করবো এখানে, 96কে সিম্পলি উৎপাদকে বিশ্লেষণ করবো। তুমি যদি এটাকে অন্য মেথড এক্স টেক্স ধরে করতে চাও, সেটা একটু লেন্দি হয়ে যাবে। তো এইভাবে বিশ্লেষণ করার পর তাদের ডিফারেন্স 4 হবে, এরকম ভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। বিশ্লেষণ করার পর আমরা যেটা বড় থাকবে সেটা হচ্ছে কথা ছিল, আর যেটা ছোট সেটা ছিল। অর্থাৎ 12 জন মিলে করার কথা ছিল এবং করেছিল 8 জন মিলে, যে জন্য 12 জন করলে তাদের প্রত্যেকে চাঁদা দিতে হতো 8 টাকা করে, কিন্তু যেহেতু 4 জন অনুপস্থিত হয়ে গেছে 8 জন, তাই প্রত্যেকে চাঁদা দিতে হচ্ছে 12 টাকা করে, যেটা হচ্ছে গত বা আগেকার চাঁদার থেকে 4 টাকা করে বেশি লাগছে। ওকে, তো অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর। পিকনিকে 8 জন উপস্থিত ছিল। নেক্সট অঙ্ক, 6700 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? তো এই আগের দিন আমি বলে দিয়েছিলাম, দেখো পূর্ণবর্গ সংখ্যা যদি হতে হয় তাদের এককের ঘরে কি কি থাকতে পারে? 1 4 9 5 6 9 4 1 0, এই কটা ইউনিট ডিজিট বা এককের ঘরে। আমি গত ভিডিওতে বলেছিলাম, যারা যারা দেখোনি সেই ভিডিওগুলো দেখবে, নাহলে বুঝতে পারবে না যে আমি এখানে কি লিখলাম। তাহলে ইউনিটের ঘরে এইগুলো থাকতে পারে। এবার এখানে দেখো 4 রয়েছে, মানে 24, আর এখানে কি আছে? 2 আছে। দেখো কোথাও 2 রয়েছে, মানে প্রথমে দেখো 32টা বাদ, 32 হবে না। আর এখানে দেখো কোথাও 8 নেই, মানে এইটাও হবে না। মানে এই দুটো অপশন প্রথমেই বাদ চলে গেল, হয় 24 হবে, নয় 32 হবে। ওকে, বোঝা গেল? তাহলে কি হচ্ছে, প্রথমে দেখো এই দুটো অপশনকে আমি বাদ দিয়ে দিতে পারলাম, বা এখান থেকে কেটে দিতে পারলাম। তাহলে আমার উত্তর আসবে 24 নয়তো 40। এবার 6700 আমার সংখ্যাটি রয়েছে, এখানে কি বলেছে, ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে। দেখো 6740 এটা যদি হয়, তাহলে এটা দেখো 674, এটা আর পাশে একটা শূন্য পড়ে থাকছে, তাহলে এটাও কিন্তু বর্গমূল করা সম্ভব নয়। তুমি যদি এইভাবে করতে চাও, তোমাকে একটু কিন্তু নলেজ রাখতে হবে বর্গ সংখ্যা সম্পর্কে।
না হলে পারবে না। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 24 হচ্ছে উত্তর। নয়তো তোমাকে কি করতে হবে, এখান থেকে প্রথমে এই দুটোকে ডিসকোয়ালিফাই করে দেওয়ার পর এই দুটো নাম্বার আমরা পেয়ে যাচ্ছি, বা এটা তোমরা সেক্ষেত্রে নাও করতে পারো। সিম্পলি 6700-কে বর্গমূল করবে, খুব একটা কঠিন বর্গমূল নয়। 8 দিয়ে 8 8 64, পরে থাকবে 3 0 0, 8-এর ডবল এখানে নেমে যাবে 16, 1 দিয়ে যাবে 161, মানে পরে থাকছে 139, মানে 81 দিয়ে যাবে। তারপরে সংখ্যা হচ্ছে কত? 82, যোগ করলে বলেছে মানে 82 ইন্টু 82, মানে শুধু দেখো গুণও করতে হবে না, ইউনিট ডিজিট গুণ করে দাও, 2 2 4 আসবে শেষে। তাহলে এখানে কোনটা যোগ করলে লাস্টে 4 আসবে? দেখো 32, এখানে 32 48 40, কোনটা যোগ করলে শেষে এককের ঘরে 4 আসবে না, কিন্তু কেবলমাত্র 40 যোগ করলে, এই 24 যোগ করলে 4 আসবে। অতএব অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। তো তুমি এই মেথডটাতেও করতে পারো। নেক্সট অঙ্ক, একজন পুলিশ চোরকে তাড়া করে, যখন যখন চোর 10 পদক্ষেপ যায়, পুলিশ যায় 8 পদক্ষেপ। এবার পুলিশের 5 পদক্ষেপ চোরের 7 পদক্ষেপের সমান, তাদের গতিবেগের অনুপাত কত? ক্লিয়ার? এটা আমাকে দিয়ে দিয়েছে। আমাকে ফার্স্টে কি করব, এই অঙ্কটার আমি একটা মেথড বলে দিই, যে এখানে কি আছে, যখন চোর 10 পদক্ষেপ যায়, পুলিশ তখন যায় 8 পদক্ষেপ, মানে তাদের গতিবেগটা দেখো, মানে তাদের পদক্ষেপ ফেলার যেটা বা মান, সেটাতে গতি হচ্ছে কি পদক্ষেপের অনুপাত যদি আমরা বার করি, যেটা পুলিশ বা চোর, পুলিশ ইস টু চোর, সেটা কত দেওয়া আছে? 8:10। আর এখানে পদক্ষেপের যেটা কি বলেছে, দূরত্বের যদি অনুপাত বার করি, পুলিশের পদক্ষেপ 5-এর সমান হচ্ছে 7-এর পদক্ষেপ, সরি চোরের 7 পদক্ষেপ, মানে চোর 7 পদক্ষেপে যতটা পথ যেতে পারে, পুলিশ 5 পদক্ষেপে ততটা পথ পার করে দেয়। তার মানে পুলিশ পদক্ষেপের ওই ক্ষেত্রে যদি করে দিই, তাহলে পুলিশ ইস টু চোর হয়ে যাবে দেখো 7:5। পুলিশ এটা হয়ে যাবে পুলিশ, এটা হয়ে যাবে চোর। ঠিক আছে, কারণ এর বেশি কেন হলো, উল্টে কেন গেল, দেখো এখানে 7টা চোরের ঘাড়ে ছিল, 5টা পুলিশের ঘাড়ে ছিল, কিন্তু যেহেতু 5 পদক্ষেপে সে বেশি পথ অতিক্রম করছে চোরের থেকে, বা চোর 7 পদক্ষেপে যতটা যাচ্ছে তার সমান, সেজন্য এটা উল্টে গেল। তো এইগুলো হচ্ছে রেশিও দেওয়া আছে, কিন্তু আমার এই অঙ্কটা করতে গেলে এসব কিছু প্রয়োজন নাই। আমি ফার্স্টে কি করব, এখানে যেগুলো যেগুলো দিয়ে দিয়েছে 10 5, এখানে দিয়ে দিয়েছে 7, আর এখানে দিয়ে দিয়েছে 8, তো সবগুলোর আমি লসাগু করে দেবো, বা এলসিএম যেটাকে বলি। 10 8 7 5, এইগুলোর আমি লসাগু করে দেবো। প্রথমে দেখো কি দিয়ে যাবে, 5 দিয়ে যদি দিই, 5 2 8 7 1, তারপর 2 দিয়ে 2 1 4 7 1, তাহলে কত হচ্ছে, 5 2 10, আর এখানে 4 7 28, 28কে 10 দিয়ে গুণ করলে 280। তাহলে এই যে লসাগু আমি পেলাম, এই লসাগুটা হচ্ছে কি, ধরে নাও মোট দূরত্ব। মোট দূরত্ব যদি 280 হয়, 280 পদক্ষেপ হয়, আর তা 280 যাই হোক রাস্তা হয়ে থাকে, তাহলে সেই রাস্তাটা বা পদক্ষেপ যেতে চোর পদক্ষেপ যাবে, কতবার যাবে, মানে 10 পদক্ষেপ করে কতবার যাবে, দেখো চোরের কত আছে এখানে, 280 বললাম আমি, সরি পুলিশ, আর এখানে চোর আছে 10, পুলিশ আছে 8, আমি পেয়ে গেলাম মোট 280। তাহলে এর এখানে কি আসছে, কতবার যাবে, এখানে 28, আর পুলিশ এখানে কতবার যাবে, 35। ওকে, তাহলে এখানে পেয়ে যাচ্ছে আমি, চোর হচ্ছে 35, সরি চোর, যেখানে পুলিশ হচ্ছে, যদি চোর তোমার দেখো 28 বার যায়, মানে 10 আর 80, এখানে কিন্তু এটা সেই মেথডটা, সেই যে মেথডটা তুমি ভাবছো সেটা কিন্তু নয়। তো এখানে কি হচ্ছে, 10 থেকে আমি ভাগ করে পেয়ে যাচ্ছি 28, মানে 28 বার তাকে 10 যেতে হচ্ছে। আর যেহেতু পুলিশ 8 পদক্ষেপ করে যাচ্ছে সেই সময়ে, বা একই সময়ে যে সময়ে চোর 10 পদক্ষেপ যাচ্ছে, সেই সময় পুলিশ যাচ্ছে কত পদক্ষেপ, 35 পদক্ষেপ, মানে পুলিশ চোর আর পুলিশের মধ্যে অনুপাতটা কত পেলাম, চোর যাচ্ছে 28 আর পুলিশ যাচ্ছে 35। এবার দ্বিতীয় অনুপাতে দেখো কি আছে, যে পুলিশের 5 পদক্ষেপ চোরের 7 পদক্ষেপের সমান, তাহলে চোরের 7 পদক্ষেপ যেটা রয়েছে কি, চোরের 7 পদক্ষেপ পুলিশের 5 পদক্ষেপের সমান, তার মানে এই যে পুলিশ, সরি এখানে কি করলাম আমি, হ্যাঁ এটা, তাহলে এখানে চোর যাচ্ছে 35 আর পুলিশ যাচ্ছে 28, এখানে এইভাবে আমরা করে নিলাম, করে নিয়ে অনুপাত আমি পেয়ে যাচ্ছি এখানে, যেহেতু চোরকে যেতে হচ্ছে 28 বার, পুলিশকে যেতে হচ্ছে 35 বার, তাহলে অনুপাতটা পুলিশ ইস টু চোর পেয়ে যাচ্ছি 28:35। সেম যে মেথডে আমরা করি এগুলো, সেই পয়েন্ট অঙ্কগুলো হয়ে গেল। তাহলে আমি কি পাচ্ছি, পুলিশ ইস টু চোর 28:35। এবার দুটোকে আমি একই করে নেবো, কারণ এখানে পুলিশের আর চোরের যে পদক্ষেপ, তার তাহলে পুলিশ
চোর এখানে দেখো কত আছে, 35 পদক্ষেপ যাচ্ছে। 35 পদক্ষেপ যেতে পুলিশের কত পদক্ষেপ লাগবে, যেহেতু দেখো এর 5 পদক্ষেপ, পুলিশের 5 পদক্ষেপ, চোরের 7 পদক্ষেপের সমান, তো এটাকে ফার্স্টে 7 দিয়ে ভাগ করে দাও, নিয়ে তারপর পুলিশের কত পদক্ষেপের সমান, 5 পদক্ষেপের সমান গুণ করে দাও। তাহলে এখানে কত আসছে, 5, 5 5 পাই যাচ্ছে 25। তাহলে গতিবেগ কত পাচ্ছি আমি, পুলিশ আর চোরের 28:25। ওকে, সো সেটাই আমার এখানে চেয়েছে। এই অঙ্কটা তোমাকে আর একবার আমি ক্লিয়ারলি বলে দিই, অনেকেই হয়তো সমস্যা হয়ে গেছে বুঝতে। সবার ফার্স্টে আমি কি করব, সবার ফার্স্টে এখানে যেগুলো আছে টোটাল পথের জন্য 10, 8, 7, 5 এগুলোর আমি লসাগু করব। লসাগু করে আমি পেয়ে যাব লসাগু 280, মানে আমি ধরে নেব মোট পথ হচ্ছে 280 একক বা পদক্ষেপ। সেই পথটি যেতে 280, তাহলে এখানে চোর যাচ্ছে 10 পদক্ষেপ, যে সময়ে পুলিশ যাচ্ছে সেই সময়ে 8 পদক্ষেপ, মোট যেতে হবে আমাকে 280। তাহলে এর সময় বা এর গতিবেগ কত হবে, 35, আর এখানে আসবে 28। তাহলে চোর ইস্টু পুলিশের অনুপাত পেয়ে গেলাম আমি 35:28। কিন্তু এখানে তো আবার চোরের আর পুলিশের মধ্যে অনুপাত দেওয়া আছে। কি অনুপাত, যে পুলিশ যখন 5 পদক্ষেপ যায় যতটা রাস্তা, চোর 7 পদক্ষেপে ততটা রাস্তা যেতে পারে। তাহলে এখানে চোরের যেটা আছে সেটাকে তুমি পুলিশে কনভার্ট করে দাও। তাহলে এখানে পুলিশ ইস্টু চোর যদি আমি করি, তাহলে পেয়ে যেতাম এখানে 28:35। এই চোরের যে 35 রয়েছে সেটাকে আমি পুলিশে যদি কনভার্ট করে দিতাম, কত পদক্ষেপের সমান, চোরের 7 পদক্ষেপের সমান, কত, পুলিশের 5 পদক্ষেপ, গুণ করে দাও, কেটে গেল, তাহলে পেয়ে যাবে 25। তাহলে গতিবেগের অনুপাত আমি কত পেলাম, 28:25। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, এ এবং বি স্টেশন থেকে দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 150 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 120 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবিত হয়। যখন দুটি ট্রেন পরস্পর মিলিত হয় দেখা যায় একটি ট্রেন অপরটি অপেক্ষা 20 কিলোমিটার বেশি যায়, তাহলে স্টেশন দুটির দূরত্ব হলো কত? ওকে, তাহলে আমরা এখানে জানি না, এই অঙ্কটা খুব সোজা। বি জানি না কতটা রাস্তা, এ এই দিক থেকে যাচ্ছে, বি এই দিক থেকে যাচ্ছে, এর গতিবেগ হচ্ছে 150 কিমি প্রতি ঘন্টা, এর গতিবেগ হচ্ছে 130 কিমি প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টা পরই যদি ধরো দেখা হয় তাদের, বা এ 1 ঘন্টায় যতটা যাবে এও 1 ঘন্টায় যাবে, ধরো এখানে দেখা হলো, তখন এ কতটা যাবে 1 ঘন্টা পর, 150 কিলোমিটার যাবে, আর এ 1 ঘন্টায় কতটা যাবে, 130 কিলোমিটার যাবে। দুটোর মধ্যে পার্থক্য কত আসছে, 20 কিলোমিটার। সেটাই তোমার এখানে বলেছে। তাহলে মোট রাস্তাটা কত, যদি এখানে দেখা হয়ে থাকে, তাহলে এদিকে 150, এদিকে 130, মানে হচ্ছে 280 কিমি হয়ে গেল, তাই না? তাহলে এখানে উত্তর আমি পেয়ে যাচ্ছি অপশন সি, স্টেশন দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 280 কিমি। কিন্তু যদি এখানে দূরত্ব যে গতিবেগটা দিয়েছে সেই গতিবেগটা যদি পার্থক্য করে দিত, ধরো এখানে দিয়ে দিত 75, এখানে দিয়ে দিত 65, তাহলে কি হচ্ছে 75, আর এখানে তাহলে এবার দেখতে হবে আমাকে যে 75কে তুমি, সময় তো একই যাবে না যখনই দেখা হোক না কেন, কোন এক দুটো থেকে একসাথে যেহেতু তারা রওনা হয়েছে, তো রাস্তায় যে পজিশনে তাদের দেখা হোক না কেন সেই পজিশনে গিয়ে তারা যতক্ষণ পথ যাচ্ছে সেই পথটা দুজনে একই যাবে। তাহলে সেইভাবে তোমাকে এখানে গুণ করে করে দেখতে হবে যে শর্টে এটা আর কি, যে একে 2 দিয়ে গুণ করলে বা কখন দেখো 65, 75 আর এর 65, এদের মধ্যে ডিফারেন্স কত রয়েছে, 15, সরি 10। আমার এখানে ডিফারেন্স বলে দিয়েছে 20 কিলোমিটার, তাহলে আমাকে দেখতে হবে যে 20 কিলোমিটার ডিফারেন্স কখন হবে। তাহলে একে 2 দিয়ে গুণ করো, একে 2 দিয়ে গুণ করো, মানে এখানে 150, এখানে 130, তাহলে দেখো ডিফারেন্স 20 কিলোমিটার হয়ে গেল। ওকে, যদি এখানে আরো বেশি গতিবেগ থাকতো 300, বা এখানে থাকতো 260, তাহলে তোমাকে 2 দিয়ে ভাগ করে দেখতে হতো। তাহলে এখানে ডিফারেন্সটা কত আসছে দেখো, 40, আমাদের 40 কিলোমিটার ডিফারেন্স বলেনি, আমাকে বলছে 20 কিলোমিটার ডিফারেন্স। তাহলে 20 কিলোমিটার ডিফারেন্স হবে কোন রকম সিচুয়েশনে, সেই সিচুয়েশনটা আমাকে শুধু খুঁজে বার করতে হবে, যেটা এখানে অলরেডি প্রোভাইডেড দেওয়াই আছে, যে গতিবেগটা দিয়ে দিয়েছে তার মধ্যেই 20 কিলোমিটারের ডিফারেন্স রয়েছে গতিবেগের। তার মানে 1 ঘন্টাতে এ যাচ্ছে, যদি যায় 150, ও যাচ্ছে 130, তাহলে একে অপরের থেকে কত বেশি গেছে দেখো, এ গেছে 130 কিলোমিটার, এ গেছে 150 কিলোমিটার, মানে একজন 20 কিলোমিটার বেশি গেছে, সেটাই আমাকে এখানে বলে দেওয়া আছে। তার মানে উত্তর হচ্ছে এই মোট দূরত্ব যেটা 150 প্লাস 130, 280 কিলোমিটার। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, একটি আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 125 মিটার, এই ক্ষেত্রটি ঘাস দিয়ে ঢাকতে প্রতি বর্গমিটার 15 টাকা হিসাবে কত দিয়েছে, 1,23,750 টাকা খরচ হয়, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত? তাহলে প্রথমে আমাকে ক্ষেত্রফল বার করতে হবে। মোট খরচ কত আছে, 1,23,750 ডিভাইডেড বাই প্রতি বর্গমিটারে কত খরচ হয়েছে, 15 টাকা। যদি খরচ হয়ে থাকে তাহলে আমাদের ভাগ করে দাও, এটা ভাগ করলে কত পাবো, 8 15 120, তারপর যাবে 2 দিয়ে 30, 5 দিয়ে 75,
ওকে, তাহলে পেয়ে গেলাম আমি 8,250 বর্গ মিটার। এটা হচ্ছে বাগানটির ক্ষেত্রফল। এবার বাগানটির ক্ষেত্রফল যদি দিয়ে দেয়, যদি প্রস্থ দেওয়া থাকে, তাহলে দৈর্ঘ্য কি করে বার করতে হয়? আমাদের সূত্র কি জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে এখানে প্রস্থ দিয়ে দিয়েছে, ক্ষেত্রফল পেয়ে গেছি, তাহলে দৈর্ঘ্য বার করতে গেলে কি হবে? ক্ষেত্রফল বাই প্রস্থ সমান 8,250 বাই 125। 6 125 750, 750 থাকলে এখানে 7 আবার 750 মানে 6 66 মিটার। তাহলে কত আসছে? দৈর্ঘ্য 66 মিটার। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট, এক ব্যক্তি স্রোতের প্রতি অনুকূলে 4 ঘন্টায় 18 কিলোমিটার যায়, তাই তো? 4 ঘন্টা, ধরো নৌকার গতিবেগ অনুকূলে মানে কি? নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। আমি এস ফর স্রোত আর এন ফর নৌকায় লিখে দিলাম। ওকে, তাই নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, তখন অনুকূল যখন, অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে তুমি যদি যাও, তাহলে তুমি যত জোরে যাবে তার সাথে স্রোতের যে গতিবেগ সেটা যোগ হয়ে যায়। তখন কতটা গতিবেগে আসছে? আমার 4 ঘন্টায় আমি যাচ্ছি 18 কিলোমিটার, মানে 1 ঘন্টায় কত যাব? এইটা। আবার যখন আমি প্রতিকূলে যাচ্ছি তখন হচ্ছে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ, সেটা কত? সেই দূরত্বটা যেতে 12 ঘন্টা সময় লাগে। দূরত্বটা কত? 18/12। কাটাকাটি করে দাও এখানটাতে, বা কাটাকাটি এখন পরে করবে। এবার এই দুটোকে যদি আমি বিয়োগ করে দিই, আমার দরকার স্রোত, তাই আমি বিয়োগ করছি, আমি নৌকাটাকে কাটাবো এখান থেকে। ওকে, বিয়োগ করে দিলে তাহলে নৌকাটা কেটে গেল, তা এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 2s ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 18/4 বিয়োগ 18/12। কাটাকাটি কোনো প্রয়োজন নেই, তাহলে 12 আর 4-এর লসাগু 12 আসবে। 3 3 18 54 মাইনাস 18 মানে হচ্ছে 36/12 সমান 3। তাহলে কি পেয়ে গেলাম? 2s মানে সমুদ্র স্রোতের যে গতিবেগ সেটা ডবল হচ্ছে কত? 3 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে s সমান হচ্ছে এর বাই 2 মানে হচ্ছে 1.5 কিমি প্রতি ঘন্টা। ওকে, তাহলে কি পেলাম? অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। কি করবো এখানে? গতিবেগ আমি বার করব প্রতিকূলের সময় একবার, আর একবার অনুকূলের সময় নিয়ে সেইখান থেকে আমি নৌকাটাকে বাদ দিয়ে দেবো বিয়োগ করে দিলে, তাহলে কি পেয়ে গেলাম আমি? বিয়োগ করলে স্রোতের গতিবেগটা পেয়ে যাচ্ছি আমি এখান থেকে। 2s ইকুয়াল টু কত? তাহলে s ইকুয়াল টু কত সেটা আমি পাচ্ছি 1.5 কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সট অঙ্ক, এ ও বি দুটি কল একটি চৌবাচ্চা যথাক্রমে 25 মিনিট ও 20 মিনিটে ভর্তি করতে পারে, কিন্তু কল দুটি সঠিকভাবে খোলা না হওয়ায় এ ও বি যথাক্রমে 5/6 অংশ এবং 2/3 অংশ ভর্তি করতে পারলো। কতক্ষণে চৌবাচ্চাটি সম্পূর্ণ জলপূর্ণ হবে? অর্থাৎ বলে দিয়েছে এ 25 মিনিটে চৌবাচ্চাটিকে ভর্তি করে দিতে পারে একা, বি 20 মিনিটে ভর্তি করে দিতে পারে, কিন্তু কলটা সম্পূর্ণরূপে খোলা না থাকায় সেই ভর্তি করতে না, মানে এ 25 মিনিটে সম্পূর্ণ ভর্তি করতে পারে না। কতটা ভর্তি করতে পারে? 5/6 অংশ ভর্তি করতে পারে। বি ও 20 মিনিটে সম্পূর্ণ ভর্তি করতে পারে না, ভর্তি করতে পারে 2/3 অংশ। ওকে, তাহলে কি আছে? এ, আমি এখান থেকে যদি লিখি 25 মিনিটে করে 5/6 অংশ, তাহলে এক অংশ কতক্ষণে করবে? সিম্পলি 25 ইন্টু 6/5 সমান 30 মিনিটে। তাহলে সেই অবস্থায় যেমন ভাবে খোলা আছে, সম্পূর্ণ না খোলা অবস্থাতে ভর্তি করতে কত সময় নেবে? 30 মিনিট। সেইভাবে আমি বি এরটা বার করে নেব। বি কত করে? 20 মিনিটে করে 2/3 অংশ, মানে এক অংশ করবে কত দিনে? কত সময়? 20 ইন্টু 3/2 মানে কেটে যাবে 10 সমান হচ্ছে 30 মিনিটে। এও 30 মিনিট সময় নেবে। তাহলে এ এবং বি উভয়েই 30 মিনিট সময় নেবে তাদেরকে ভর্তি করতে। তাই দুটোকে যদি আমি একসাথে চালিয়ে দিই, এই ক্ষেত্রে তোমার করার দরকারই নেই, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। 30 আর 30, এও যদি একই সময় নিচ্ছে তাহলে অর্ধেক সময় লাগবে যদি দুটোই একসাথে, নাহলে ফর্মুলা হচ্ছে 30 ইন্টু 30 বাই 30 প্লাস 30 সমান 900/60। 0 0 কেটে দাও, 6 15 90, মানে সময় লাগবে 15 মিনিট, বা তুমি অর্ধেক করে দিলে পেয়ে যেতে, যেহেতু এখানে দুটোই সমান। তাহলে কি পেয়ে গেলাম আমি? কতক্ষণে লাগবে সম্পূর্ণ জলপূর্ণ হতে? দুটোই যদি একসাথে চালাই আমরা, 15 মিনিটে ভর্তি হয়ে যাবে। ওকে, তাহলে এ ও বি দুটি কল একটি চৌবাচ্চা যথাক্রমে 15 মিনিট ও 20 মিনিটে ভর্তি করতে পারে, কিন্তু কল দুটি সঠিকভাবে খোলা না হওয়ায় এ ও বি যথাক্রমে চৌবাচ্চাটি 5/6 অংশ এবং 2/3 অংশ ভর্তি করতে পারলো। তাহলে সেইভাবেই নল দুটি 15 মিনিটে চৌবাচ্চাটিকে ভর্তি করতে পারবে। নেক্সট অঙ্ক, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 1023 এবং 750-কে ভাগ করলে যথাক্রমে 3 ও 2 ভাগশেষ থাকবে? এটার জন্য সিম্পলি যে ভাগশেষ রয়েছে 2 3 আর 2, সেই ভাগশেষগুলোকে, এখানে 3টা হচ্ছে এর ক্ষেত্রে ভাগশেষ থাকবে আর 2টা হচ্ছে এর ক্ষেত্রে ভাগশেষ থাকবে, তো প্রথমেই ভাগশেষগুলো বিয়োগ করে দাও। মানে 1023 থেকে 3 বাদ, মানে পেয়ে যাচ্ছি 1020
আর এখানে 750 থেকে 2 বাদ মানে পেয়ে যাচ্ছি 748। এবারে 1020 আর 748 কে কোন সংখ্যা সব থেকে বড় কোন সংখ্যাতে বিভাজ্য মানে হচ্ছে গসাগু করতে হবে। গসাগু করে দাও। কিভাবে করবে? তুমি ভাগ প্রক্রিয়া করতে পারো, নর্মালি করতে পারো। আমি যদি ভাগ প্রক্রিয়া করে দিই তাহলে দেখো কি করে করব। 1020 748 1 বাই যাবে, সরি 272, তাহলে আবার এখানে 748 লিখছি, 2 দিয়ে যাবে, দিয়ে 4, 4 544, এখানে থাকছে 4 0 204, এখানে 272 একবার যাবে, পরে থাকছে 68, এখানে যাবে 204 দিয়ে, দেখো 3 দিয়ে 204 কেটে, তাহলে গসাগু কত পেলাম? 68। তাহলে 68 হচ্ছে এমন একটি সর্ববৃহত্তম সংখ্যা যেটি দ্বারা 1023 এবং 750 ভাগ করলে যথাক্রমে 3 এবং 2 ভাগশেষ থাকবে। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। কিছুই না, তোমাকে ভাগশেষগুলোকে বাদ দিয়ে দিতে হবে, দেওয়ার পর সেই দুটো গসাগু করে দিতে হবে। নেক্সট, একটি আয়তকার বাক্সের মাপ হচ্ছে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার, অর্থাৎ 8 সেন্টিমিটার দৈর্ঘ্য, 6 সেন্টিমিটার প্রস্থ এবং 2 সেন্টিমিটার উচ্চতা। আয়তঘন বা সমকোণী চৌপল যেগুলোকে আমরা বলি, ওকে, এটা তাহলে এই বাক্সের দীর্ঘতম পেন্সিলটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত? দেখো দীর্ঘতম পেন্সিল তুমি যদি এটা বক্স হয়, সেই বক্স যদি রাখো তাহলে কোনটা রাখতে পারবে? দেখো এই কোণ থেকে এই কোণ, অথবা এই কোণ থেকে এই কোণ, মানে কর্ণটা, সমকোণী চৌপলের কর্ণটা বার করতে। সমকোণী চৌপলের কর্ণের সূত্র কি? সূত্র হচ্ছে আন্ডার রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এখানে তিনটে দিয়ে দিয়েছে আমার, আন্ডার রুট 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 2 স্কয়ার, মানে আন্ডার রুট 64 প্লাস 36 প্লাস 4, মানে হচ্ছে আন্ডার রুট 104। যদি করে দিই তাহলে পেয়ে যাবো 10.2। ওকে, তাহলে অপশন ডি হচ্ছে কি সঠিক উত্তর, যে 8 সেমি ইন্টু 6 সেমি ইন্টু 2 সেমি একটি আয়তকার বক্সে আমরা সর্ববৃহৎ বা সব থেকে দীর্ঘতম যে পেন্সিল রাখতে পারবো তার দৈর্ঘ্য হচ্ছে 10.2 সেন্টিমিটার। নেক্সট অঙ্ক, নিচের সংখ্যাগুলির কোনটি সর্বদা দুটি পরপর বিজোড় সংখ্যার বর্গের বিয়োগফল ভাগ করে? তো এটা তুমি জাস্ট টেস্ট করে নাও, বা তুমি করে নিলেই বুঝতে পারবে, কারণ এটা কোনো মেথড তো বলতে পারবো না আমি কিভাবে। এটা উত্তর হবে তোমাদের 8, কারণ দুটি পরপর বিজোড় সংখ্যা ধরে নাও, একটা 1 একটা 3, তাই তো। এবার 3 স্কয়ার বিয়োগ 1 স্কয়ার সমান কত? 9 মাইনাস 1 সমান 8, যেটা দেখো দ্বিতীয়। তারপরে ধরে নিলাম আমি 3 আর 5, তাহলে 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার মানে হচ্ছে 25 মাইনাস 16, সরি 9, মানে হচ্ছে 16। 3 নাম্বার ধরে নাও 5 7, মানে 7 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, তাহলে এখানে কত রাখবে? 49 মাইনাস 25, মানে পেয়ে যাচ্ছি আমি 24। আরো তুমি ধরতে পারো 7 9, মানে 9 স্কয়ার মাইনাস 7 স্কয়ার সমান হচ্ছে 63, সরি 81 মাইনাস 49, কত পাবো আমি? 32। এবার দেখো 8 16 24 32, এখানে কোনটা দিয়ে ভাগ যাবে? সবগুলো 8 দিয়ে না, অবভিয়াসলি অপশন সি হচ্ছে এটার সঠিক উত্তর। তাহলে কি করবো আমরা এখানে? জাস্ট চেক করে নেবে পরপর দুটি। এখানে আমি এতগুলো তোমাদের দেখালাম বোঝানোর জন্য, তোমাদের এতগুলো দেখার কোনো প্রয়োজন নেই, দুবার তুমি দেখলেই পেয়ে যাবে, এবং যেটা করতে খুবই কম সময় লাগবে। এই 1 3-এর মধ্যে মুখে হয়ে যাবে, মানে 3 থেকে 9, 9 থেকে 1 বাদ দিলে 8 থাকে, আবার এখানে 25 থেকে 9 বাদ দিলে 16 থাকে। 8 আর 16 কোনটায়? দুটোই কমন, কি দুটোতেই 8 কমন, এখানে তার যেগুলো রয়েছে তার মধ্যে 8 দিয়ে দুটোই ভাগ যায়। অতএব নিচের সংখ্যাগুলির মধ্যে 8 হচ্ছে এমন একটি সংখ্যা যেটি সর্বদা দুটি পরপর বিজোড় সংখ্যার বর্গের বিয়োগফলকে ভাগ করবে বা বিভাজ্য হবে। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। তো আজকের এই 13টি অঙ্ক ছিল, যেগুলি তোমাদের দ্বারা আমাদের 2013 সালের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ছিল WBPSI এর,
তা কমপ্লিট হয়ে গেল এবং পরবর্তীতে তোমাদের এর পরে যে ভিডিও হয়েছে বা ক্লাস পরীক্ষা হয়েছে তার ক্লাস তোমরা পেয়ে যাবে এবং পুরো তোমাদের 2019 অব্দি যত পরীক্ষা আছে সব কমপ্লিট করে নেবো। তোমরা শুধু ভিডিওটা দেখো রেগুলার বেসিসে এবং বন্ধুদের শেয়ার করে দাও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দিও যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।